ছোট্ট গ্রাম মচলন্দপুর। সেই গ্রামে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে সুস্মিত। শহরে একটা কোম্পানিতে চাকরি করে সুস্মিত। তার বোন ছিল সুস্মিতা, দূরে শহরে কলেজে পড়াশোনা করে। বর্তমানে সুস্মিতের বাড়িতে 3 জন সদস্য: সুস্মিত, তার বাবা অসীম এবং তার মা সীমা। অফিসের জন্য রেডি হচ্ছিল সুস্মিত। পেছন থেকে বাবা বলে উঠলেন, বাবা সুস্মিত, অফিস থেকে ফেরার পথে বোনের সাথে একটু দেখা করে আসিস তো। অনেক দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ খবরও পাইনি। মেয়েটা একটাবারের জন্য ফোনও করে না। কেমন আছে মেয়েটা? বাবার সব কথা শুনে নিয়েই বেরিয়ে পড়ল অফিসের দিকে। যেতে যেতে মনে পড়ল সেই ভয়াবহ ফেরি দুর্ঘটনার কথা। ওসব কথা পরে ভাবা যাবে। যাই হোক, শেষমেশ পৌঁছে গেল ট্রেন স্টেশনে। তারপর সেখান থেকে একখান ট্রেন ধরে নিয়ে সোজা চলে গেল অফিসে। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করতে থাকে সুস্মিত। বাবার আদেশ তো আর অমান্য করা যায় না। অফিসের কাজ শেষ করে সুস্মিত চলে আসে অটো স্ট্যান্ডে। সেখান থেকে একখান অটো ধরে সে। বলছি দাদা, বাস স্ট্যান্ডে যাবেন? হ্যাঁ যাব, বসুন। 30 টাকা ভাড়া নেব কিন্তু। কি আর করা যাবে, সচরাচর বাস স্ট্যান্ড যেতে ভাড়া লাগে 20 টাকা মাথা পিছু। কিন্তু কথায় আছে না, হাতি কাদায় পড়লে তাকে ব্যাঙেও লাথি মারে। শেষমেশ মচলন্দপুর বাস স্ট্যান্ডে এসে পড়ল সুস্মিত। তারপর অটোতে তার পাওনা টাকাখানা বুঝিয়ে দিয়ে স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল একটা বাস ধরার উদ্দেশ্যে। ও দাদা, ও দাদা, শুনছেন? জীর্ণ শীর্ণ চেহারার একটা লোক, পরনে প্যান্ট, মাথা ভর্তি কোকড়ানো চুল আর গায়ে আধময়লা একখানা জামা। দেখে নেহাত ভদ্র বলে মনে হচ্ছে না। লোকটা পেছন দিয়ে ঘুরে বলে উঠল, আমায় কি ডাকছেন আপনি? আজ্ঞে হ্যাঁ, আপনাকেই বলছি। এই বাসটা কখন ছাড়বে? এই বাস আজ ছাড়া হবে না, কাল সকাল 8টা নাগাদ এই বাস ছাড়া হবে। এখন শেষ ফেরি আছে রাত্রি ঠিক 8টায়। আপনি ওটা ধরেই গঙ্গার ওই পারে যেতে পারেন। ঘড়িতে তখন সন্ধে ঠিক 7টা বাজে। নির্জন জনশূন্য একটা রাস্তা দিয়ে একাই হেঁটে চলেছে সুস্মিত। সুস্মিতা গঙ্গার ঠিক ওই পারে নিশিতনগরে পড়াশোনা করে। বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের হাঁটা পথ ফেরিঘাট। সেখানে একটি চায়ের দোকান রয়েছে। সেই চায়ের দোকানে টিম করে একটা লণ্ঠনও জ্বলছে। অনেকদিন আগে এই ফেরিঘাটে এসেছিল সুস্মিত, তাই এই রাতের অন্ধকারে জায়গাটা বড়ই অচেনা লাগছে তার। যাই হোক, 7 ভাগ চিন্তা ভাবনা না করে সামনের চায়ের দোকানে এগিয়ে গেল সুস্মিত। বলছি দাদা, শুনছেন? গঙ্গার ওই পারে যাওয়ার জন্য আর কোনো ফেরি কি পাওয়া যাবে? হ্যাঁ, রাত ঠিক 8টার সময় আপনি একটা ফেরি পাবেন, তবে সেটি বেশিক্ষণ দাঁড়ায় না। রাত্রের ফেরি তো, একটু সাবধানে যাবেন বাবু। কথাগুলো শোনার পর সুস্মিতের বুকটা ভয়ে কেঁপে ওঠে। তারপর টিকিট ঘর থেকে একখানা টিকিট কেটে নিয়ে রওনা দেয় ঘাটে। নির্জন শুনশান, শুধু গঙ্গা বয়ে যাওয়ার কলকল একটা শব্দ শোনা যাচ্ছে। পরিত্যক্ত রক্তমোচা ঘাট। তার কানে ফিসফিসিয়ে কিছু যেন একটা বলতে চায়। যাই হোক, বেশিক্ষণ অপেক্ষা করতে আর হলো না তাকে। 8টার ঠিক খানিকটা আগেই ফেরিঘাটে এসে থামলো ফেরি। আর সুস্মিত বাবু চটপটিয়ে গিয়ে ফেরিতে উঠে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ফেরি থেকে কোনো যাত্রী নামলো না। ফেরিতে খুব বেশি লোকজনও ছিল না। তারপর হর্ন বাজিয়ে ফেরি গঙ্গার ঘাট ছেড়ে নিশিতনগরের উদ্দেশ্যে রওনা দিল। সুস্মিতের পাশে এক ভদ্র মহিলা বসেছিলেন। বলছি, আপনিও কি নিশিতনগরে যাবেন? আজ্ঞে হ্যাঁ, আমিও।
রাতের অন্ধকারে ভদ্রমহিলার মুখটা ঠিক স্পষ্ট দেখতে পেল না সুস্মিত। যতটা সম্ভব তার অন্য পাশে বসে থাকা ভদ্রলোকের স্ত্রী হবে হয়তো। সেই দিকে চোখ ফেরাতেই এ তো সেই বাসের কন্ডাক্টরটা। সবকিছুই যেন সুস্মিতের মাথায় গুলিয়ে যেতে লাগলো। সেই কন্ডাক্টরটা এখানে এলো কিভাবে? চারিদিকে শুনশান। তার মনে হলো তার বোন যেন সেই চোখের সামনে হেঁটে বেরোচ্ছে। একদল ডাকাত এগিয়ে আসছে তার বোনকে মারার জন্য। তার বোনের সে এক কি বিকট চিৎকার, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, একটা রব শোনা যাচ্ছে। এই ফেরিতে যে সুস্মিত বাদে আর কেউই জীবিত নয় তা বুঝতে আর বেশিক্ষণ বাকি রইল না সুস্মিতের। একটা ঝড় এসে ফেরিটা উল্টে দিল, আর তার বোনের রক্তমাখা শরীর গঙ্গা লাল হয়ে গেল চারিদিক। তারপর আর কিছুই মনে নেই সুস্মিতের। যখন তার হুঁশ ভাঙে, সে একটা হাসপাতালে শুয়ে রয়েছে, আর কাছে দাঁড়িয়ে রয়েছে জলজ্যান্ত তার